নতুন বাংলা বছরের কড়ানাড়ার এই সময়ে ৭১ জার্নালে আমি ফারজানা রূপা আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দিনের খবর নিয়ে আলোচনা করি। আজকেও খবরের আলোচনার বড় একটি অংশ জুড়ে থাকবে সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ, আছে চট্টগ্রামে জঙ্গি দল ধরা পড়ার খবরও এবং সেই সাথে নিরাপত্তা সহ লেভেল প্লেইং ফিল্ড আলোচনার বিষয়। তবে সবার আগে আমরা দেখে নিব ৭১ জার্নালের সংবাদ শিরোনাম। দুয়ারে কড়া নাড়ছে নববর্ষের আহ্বান, স্বাগত জানানোর প্রস্তুতিতে শেষ মুহূর্তের ছোঁয়া। ৩ সিটি নির্বাচনে বৈশাখী আমেজ, নববর্ষের শুভেচ্ছা নিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা। হলফনামার তথ্য মিথ্যা প্রমাণ হলে নির্বাচনের পরও ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি সিইসি। চট্টগ্রামে অস্ত্র গুলিসহ ৪ জঙ্গি আটক, এসএইচবি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। বিএনপি আর সরকার পতনের আন্দোলন করতে সাহস পাবে না বললেন প্রধানমন্ত্রী। খবরের এই আলোচনায় আমাদের সাথে আপনাদের সাথে জার্নালের টেবিলে যোগ দিয়েছেন এম এ আজিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসচিব। দুঃখিত আমি, নিশ্চয়ই আমার সহকর্মীরা এটি ঠিক করে নেবে। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা। আপনাদের দুজনকে নববর্ষের এই আগ মুহূর্তে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও যুক্ত হবেন জানিয়ে দিই আপনাদের অধ্যাপক অপু উকিল, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন, এবং আমরা সহকর্মী আজাদ তালুকদার চট্টগ্রাম থেকে, তার কাছ থেকেও জানব নতুন জঙ্গি দল হামজা নামে একটি জঙ্গি দলের খোঁজ পেয়েছে র্যাব, অস্ত্রসহ ধরা পড়েছে সেই খবরও। আমরা গতকাল মূলত বড় একটি অংশ জুড়ে আলোচনা করেছিলাম সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, আপনার প্রার্থীদের পেশি শক্তি, টাকা পয়সার ব্যবহার। আজকে দক্ষিণের প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টরা। দুটি মতবাদ এসেছে। মূলত সকলেই এক পক্ষে বলেছেন যে তারা সেনা মোতায়েন চান, কিন্তু সরকার দল সমর্থিত প্রার্থী সাইদ খোকন বলেছেন যে সেনা মোতায়েনের কোনো ধরনের বাস্তবতা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সেনা মোতায়েন হওয়া না হওয়া দুইটার মধ্যে কি বড় পার্থক্য এম এ আজিজ আপনি দেখতে পান? আমার কাছে পার্থক্য এই মুহূর্তে, কারণ এবারে যে সিটি নির্বাচন আপনার আর আগে নির্বাচন এক পরিস্থিতি হচ্ছে না, কারণ আমরা ৩ মাস অবরোধের পরে আমাদের দেশে যে একটু স্বস্তির আলো দেখা যাচ্ছে, এখনো পুরো স্বস্তি আসছে কথা আমি বলতে পারি না। কারণ মানুষের যখন রিউমেটিক ফিভার হয়, কালো জ্বর, এটা অল্প অল্প জ্বর অনুভূত হয় কিন্তু মানুষকে সুস্থই মনে হয়। তো সুতরাং এরকম একটি দেশে একটি আবহাওয়া চলছে। আপনার সুতরাং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার নিজের বাড়িতে ফেরত যাবার পর মানে কুইনাইন দিয়ে জ্বর সারানো হয়ে গেছে বলে মনে হয় না? সেটা তার জানে। আপনি যদি তার চিকিৎসা বা তার ডাক্তারের সাথে পরামর্শ আপনি করে থাকেন তাহলে আপনি জানবেন, আমি তো জানি না। কারণ কারোর মনে হচ্ছে বা এই আলোচনাটাও এসেছে যে নির্বাচনকে কেন্দ্র করে আপনি যে এখনো স্বস্তি ফিরে আসেনি পুরোপুরি বললেন, বরং উল্টো কথা কিন্তু অনেক বেশি শোনা যাচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ স্বাভাবিক হয়ে গেছে। আর আমরা দেখছি কোনো পেট্রোল বোমা নেই, কোনো ধরনের সহিংসতা বড় রকমের নেই, বেশ তো শান্ত। আমিও কিন্তু বলেছি স্বস্তির পথে আমরা যাত্রা শুরু করেছি, কিন্তু স্বস্তি এসছে যারা বলছেন আমি তাদের সাথে একমত নই। কারণ এখন সেই কারণেই আমি বলছি যে এখনকার যে আর্মি, পুলিশ, বিজেপি বা আনসার, র্যাব, এই ৩ মাসে তাদের যে আচরণ, অর্থাৎ ক্রসফায়ার, গুম, এতে তাদের কিন্তু সম্পৃক্ততা দেখা গেছে। এখানে এই জন্যেই আমি বলবো যে এই মুহূর্তে পুলিশ, অনেকেই বলছেন, আমিও বলি যে পুলিশ সরকার যা হুকুম করেন তাই তামিল করেন, এবং সেই সুরে পুলিশ কিন্তু কথা বলেছে, র্যাব কথা বলেছে।
এবং প্রথম দিকে বিজেপির প্রধানকেও বলতে শুনেছি, পরে অবশ্য বলেনি। সুতরাং এখন যে নির্বাচনের সময়, ডিউটির সময়, যদি সরকার যদি মনে করে নিরপেক্ষ নির্বাচন করব, তাহলে পুলিশের ভূমিকা তাই হবে। আর যদি সরকার মনে করে যে না, অন্য সময়ের মতো এই পেট্রোল বোমা অমুক সমক জঙ্গি এই হিসাব করে আমি পুলিশকে কাজ করাবো, তাহলে একরকম পরিস্থিতি হবে। কিন্তু আর্মিতে সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতা আমাদের তো বলে যে এক ধরনের নিরপেক্ষ নির্বাচনের। হ্যাঁ, আমি একটা বলছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আর্মির কিন্তু এখনো জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা আছে। এখন ইলেকশনে আপনি দেখেন, চাঁদপুরে পৌরসভার এই শিডিউল দেওয়ার পরে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কিন্তু আগের দিন পর্যন্ত একটা ধারণা ছিল নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু ইলেকশনের দিন দেখা গেল ভোট কেন্দ্রে সিল চাপ্পর মেরে সরকার সমর্থক প্রার্থী 12টার ভিতরে ইলেকশন শেষ করে দিল। তো সুতরাং আমাদের কিন্তু, আমরা মনে করি যে ইলেকশনের দিন পর্যন্ত, ভোট কাউন্টিং শেষ হওয়া পর্যন্ত ইলেকশনের নিরপেক্ষতার বিষয়টি নির্ভরশীল। এখন ইলেকশনের আগদিন পর্যন্ত ধরেন নিরপেক্ষ আচরণ সর্বত্রই ঘটল, ধরেন লেভেল প্লেইং ফিল্ডও এনশোর করা হলো, কিন্তু ইলেকশনের দিন ভোট কেন্দ্রেও তো আমাদের অভিজ্ঞতা, আপনিও সাংবাদিক হিসাবে অভিজ্ঞতা আছে, ভোটের দিন আপনি মনে করছেন যে যদি সেনা মোতায়েন হয় তাহলে? সেনা মোতায়েন যদি এখন ধরেন মোতায়েন করা হলো, রাস্তায় টহল দিল, তাহলে তো হবে না। সেনা বাহিনীকে, সদস্যদেরকে ভোট কেন্দ্রে তাদের দায়িত্বে নিরাপত্তার, সেন্টারের নিরাপত্তার জন্য তাদেরকে দায়িত্ব দিতে হবে একেবারে শেষ মুহূর্ত, শেষ ওই ভোট রেজাল্ট হওয়া পর্যন্ত। তাহলে আমরা মনে করব যে আপনার একটা ডিপেন্ডেবল ফোর্স, এখনো জনগণ আস্থা রাখে যে সেনাবাহিনী যদি ভোট কেন্দ্রে উপস্থিত থাকে এবং তাদেরকে যদি ওইটা নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়, তাহলে ইলেকশনটা বুঝতে পেরেছি। আপনার কাছে যদি একটু ছোট করে উত্তর জানতে চাই, এই সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয়েছে বলে কি আপনি মনে করেন? বিশেষ করে যে নিরপেক্ষ 5টি, হ্যাঁ আপনি যেটা উল্লেখ করেছেন যে 5টি পৌরসভার নির্বাচন নিরপেক্ষ হয়েছে, যেহেতু বিরোধী দলের প্রার্থী জিতেছে না। কারণ আপনার উপজেলা নির্বাচনে আসেন, প্রথম যে ফেজের নির্বাচন এটা নিরপেক্ষ হয়েছে, সেকেন্ড ফেজে কারচুপি শুরু হয়েছে, থার্ড ফেজে সিএসি বিদেশ পর্যন্ত চলে গেছে, থার্ড ফেজে কোনো নিয়ন্ত্রণই ছিল না, যে রকম খুশি ছিলচাপ্পর মেরে নিয়ে চলে গেছে। আবার 5টি যে সিটি কর্পোরেশনের নির্বাচন বলছিলেন, এই নির্বাচনে যখন নির্বাচনটা দেয়া হয়েছিল তখনকার পরিস্থিতিটা যেরকম অনুমান করা হয়েছিল ভোটের হিসাব, কিন্তু ইলেকশনে যাওয়ার পরে দেখা গেল সিচুয়েশনটা সেরকম হয়নি। ভোট কেন্দ্র, ভোটাররা কিন্তু একদিকে চলে গেল। কারণ হচ্ছে যে তখন তার মানে আমরা অনেক সময় ধরে আলোচনা করব, তার মানে হচ্ছে যে এই সরকারের অধীনে আসলে নিরপেক্ষ নির্বাচনের অভিজ্ঞতা আছে। মানে দৈনিক বাংলায় যখন এরশাদের সময় হরতাল হয়, তখন নির্মল সেন, আপনার নাম জানেন, আমাদের মারা গেছেন মরহুম নির্মল সেন, হরতাল ঠিকই হয়েছে, কিন্তু উনি দৈনিক বাংলা সরকারি পত্রিকায় হেডিং দিবেন কি, এডিটোরিয়ালে তো উনি লিখেছেন হরতাল হয়েছে, হরতাল হয় নাই। তো ব্যাপারটা এরকম। শামীম রেজা, নিরপেক্ষ নির্বাচন সরকারের অধীনে হয়েছে, হয়নি, সেনা মোতায়েনই কি পারে আসলে একেবারে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে? সেনাবাহিনী পারে না। মানে বিষয়টা একেবারে শেক্সপিয়ারের হ্যামলেটের টু বি অর নট টু বি না, না একদমই। এটা মানসিক দ্বন্দ্বেরও বিষয় না, আবার এটা খুব বেশি অনুমানও করাটা ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক ইতিহাসের অংশটা থেকেই টানবার পক্ষে, যে যদি নিরপেক্ষ হয়ে থাকে কোন সরকারের সময়, সেটা এই সরকার হোক আর এমনকি এর আগের সরকারের সময় যদি তার অধীনে নিরপেক্ষ হয়ে থাকে, তাহলে কোনো না কোনো নিশ্চয়ই গুড মেকানিজম আছে যে কারণে নিরপেক্ষ হওয়া গেছে, এবং গণমাধ্যম প্রবল নজরদারিতে রেখেছে। এরকম নির্বাচন দেখার অভিজ্ঞতা আমাদের আছে। মাগুরার কথা মনে আছে, চট্টগ্রামের কথা মনে আছে, যেখানে গণমাধ্যম, এবং গত সরকারের আমলে ঢাকা 10 আসনের নির্বাচনের কথা আপনার মনে আছে। এবং একই সঙ্গে উনি যে কথাগুলো বললেন, যে উপজেলা নির্বাচনের কথা আমাদের মনে আছে, পরবর্তীতে যে অভিযোগগুলো উঠেছে সেটাও আমাদের স্মরণে আছে। আবার এই রাজনৈতিক সংঘাত চলাকালে পুলিশের পক্ষ থেকে কিংবা বর্ডার গার্ডের পক্ষ থেকে কিছু কিছু মন্তব্য আমাদের শ্রুতিকটু লেগেছে, এবং সেটা আমরাও খুব একটা পছন্দ করিনি, এবং সেটা খুব গুরুত্ব দিয়েও আমরা পরবর্তীতে দেখেছি বলে মনে হয়নি, বরং এক ধরনের সমালোচনার মুখে পরবর্তীতে আমরা এই ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি দেখিনি।
আমি ওই ইতিবাচক জায়গাগুলোকে যদি একটা পুঁজি হিসাবে ধরি এবং ধরে যদি আমি মনে করি যে নির্বাচন হচ্ছে বাংলাদেশের প্রধান দুটো নগরে, একটা ঢাকা নগরী আর একটা বন্দরনগর চট্টগ্রামে, আমরা যদি এই প্রধান দুটো শহরে, রাজধানী শহর সহ সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটোতে যদি একটা স্বাভাবিক নাগরিক নির্বাচন না করতে পারি, তাহলে আমরা কবে এটা করতে পারবো এবং কেন তার উপর আস্থা রাখা যাবে? আমার প্রশ্নগুলো আমি ওনার বক্তব্যের কোন রকম মানে কাউন্টার বক্তব্যে যাচ্ছি না, বিরোধিতা বা সেই আলোচনায় যাচ্ছি না। এটার সাথে আমার যেটা মনে হচ্ছে যে আমরা ক্রমশ যদি এই ধরনের শক্তি প্রয়োগ করে বা সাময়িকভাবে করে ফোর্সের উপর নির্ভরশীলতা না কমায়, তাহলেও কিন্তু আমরা কোনো ভালো দিকে যাব না। যেমন ধরুন আমি যদি একটা খুব অড এক্সাম্পল দিই, যে আমি সেনাবাহিনী আসলো, নির্বাচিত হলো, কাউন্সিলরে নির্বাচিত হলো, সবকিছু হলো, পরের দিন যদি কারণ আমি ফৌজদারি মামলা হয়, তাহলে তো এমনি তিনি সাসপেনশনে চলে যাবেন, আইনের তো সেই সুযোগ তো আছে। তো আমার যদি একটা বিশাল অংশ পরে সাসপেনশনে চলে যায়, তবে নিরপেক্ষ নির্বাচন দিয়ে কি করব? এটা তো চলমান প্রক্রিয়া। যদি নির্বাচন অনুষ্ঠান করাই আমাদের একেবারে শেষ লক্ষ্য হয়ে থাকে, তাহলে বলবার কিছু নেই, কিন্তু নির্বাচন অনুষ্ঠান করা আমাদের শেষ লক্ষ্য না। কিন্তু তারপরে এই যারা নির্বাচিত হবেন তারা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়াও কিন্তু ওই এক্সটেনশনটাও কিন্তু পার্ট অফ ইলেকশন, এবং সেই আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা, যে কারণে আমি এই প্রসঙ্গটা টেনে নিয়ে আসছি। অতএব আপনি এই ফোর্সটাকে আনতে চাচ্ছেন, মনে রাখতে হবে এটা আমি কখন কল্পনা করি, একেবারে চরম মুহূর্তে, যে এরকম এমার্জেন্সি আর আমি পারছি না, সেরকম কি বারবার আমাদের এখানে ঘটেছে এবং এই মুহূর্তে সেই পরিস্থিতি আছে কিনা, এর একটা যৌক্তিক পর্যালোচনা দরকার। সময়ে দাবি হয়েছে, দাবি হতে পারে, পরে দেখা গেছে যে নিয়মিত বাহিনী দিয়ে এই পরিস্থিতি দাবি করতেই পারে, আমি কোনো দাবি উঠতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাবিগুলো তো যৌক্তিকভাবে পর্যালোচনা করতে হবে। আমি কিন্তু কোনোভাবেই প্রার্থীরা কে বলেছেন না বলেছেন সেই রেফারেন্সেই যাচ্ছি না। গত কয়েকদিন ধরে আমরা আলাপটা করছি এবং সিইসির মধ্যে জানিয়েছেন যে একটা তারিখের পরে তার একটা সিদ্ধান্ত, দে রেসপন্ডেড টু দিস, হ্যাঁ, যে এটা ভালো, যে ঠিক আছে তারা বক্তব্যটা আমলে নিয়েছেন, আমলে নিয়ে তারা সে বিষয়ে আমরা মন্তব্য করছি না, কিন্তু আমাদেরও তো একটা মতামত বা পর্যালোচনা এখানে খুব আমার মনে সুস্পষ্টভাবে পরিষ্কার থাকা উচিত যে আমরা যে বাহিনীগুলো রয়েছে সেটার উপর আমরা কতখানি আস্থার সমস্যা আছে সেগুলো আমি অস্বীকার করছি না, কিন্তু নির্বাচন সংক্রান্ত সময়ে তাদেরকে আস্থায় আনার জন্য যদি আমাদের কোনো সুপারিশ থাকে, পুলিশ হোক বা পুলিশের বাইরে কারণ আসারই কথা না, কিন্তু তারপরেও ভাবলাম যে ঠিক আছে র্যাব আসতে পারে বা বর্ডার গার্ড আসতে পারে, একেবারে সর্বোচ্চ অবস্থা হিসাবে যদি আমরা চিন্তা করি। এখন সেনাবাহিনীর পর আস্থার যে ব্যাপারটা, সেই আস্থা তো ভিন্ন জায়গায়, সে আস্থা তো অবশ্যই আছে, সে আমার আবার অনাস্থার অভিজ্ঞতা আছে। আমি আস্থার জায়গাটা আমি গত কয়েকদিন ধরে টেলিভিশনগুলোতে বলছি যে সে যে আমার উন্নয়ন কর্মকাণ্ডে অসাধারণ ভূমিকা রাখছে, সেখানে আমার আস্থা আছে। আমার বিশেষ কোনো কার্যক্রমে যখন আমি একা পেরে উঠছি না, সেখানে আমার আস্থা আছে। আমার যাতে দুর্যোগ যখন দেখা দিচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, আমরা সবাই মিলে পেরে উঠছি না, তার উচ্চ প্রশিক্ষণ, তার ক্ষমতা, তখন তার আমাকে প্রয়োজন হচ্ছে, সবগুলো বাহিনীকে আমার প্রয়োজন হচ্ছে। সে তো শুধু একটা কাজে বসে নাই, তাই না, প্রতিরক্ষার নাম দিয়ে বসে না, অনেক কাজে, জাতীয় উন্নয়নমূলক কাজে তার আস্থা এবং তার কর্ম। কিন্তু এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে এটা যে প্রক্রিয়া আমরা বলতে যাচ্ছি, সেখানে আমার কাছে এখনো পর্যন্ত সেনাবাহিনীকে মোতায়েন করবার কোনো লজিক্যাল ইন্টারপ্রিটেশন আমি এখনো পর্যন্ত অন্তত ব্যক্তিগতভাবে পাইনি। তবে আমি আবার সম্মান রেখে বলছি, ঠিক আছে দাবি করেছে সিইসি, যেহেতু বলেছে সিদ্ধান্ত দেবে, অতএব ওইটুকু সম্মানের জায়গায় রাখতে হবে। 19 এপ্রিল কিন্তু আমি আবারও যদি পুরো ব্যাপারটা এইভাবে বলি যে এটা নির্বাচন হচ্ছে একেবারে রাজধানীর শহর সহ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শহরে, এবং উত্তর দক্ষিণ যে জায়গায় সবচেয়ে সচেতন মানুষদের থাকবার কথা, এবং এই শহরের যদি আমি ধরি যে স্বল্প শিক্ষিত স্বল্প আয়েরও মানুষ থাকেন, তিনিও দেশের অন্যান্য জায়গা থেকে সবচেয়ে বেশি সচেতন। সেই ক্ষেত্রে আমরা এক্সিস্টিং যে ফোর্সগুলো আছে, সাধারণ আইন শৃঙ্খলা বাহিনী, তার সাথে আমরা যারা নির্বাচন পর্যবেক্ষণ করি তাদেরকে বিপুল পরিমাণে ডাকছি না কেন? আমি কেন আমার কাউন্সিলরের সপক্ষে পাড়ায় পাড়ায় আমি নাগরিক কমিটি গঠন করছি না? যারা গণ্যমান্য ব্যক্তি, আমি নাগরিক সমাজ মানে আপনার আমার মধ্যে শুধু টেলিভিশনের নাগরিক সমাজের কথা বলছি না, প্রত্যেক ওয়ার্ডে তো একটা নাগরিক সমাজ আছে, একটা সমাজ আছে, গণ্যমান্য ব্যক্তি আছে। তো আমি যে দলেরই প্রার্থী হই না কেন, যারই সমর্থিত, আমি তাদেরকে নিয়ে সেখানে তো কমিটি গঠন আমরা একটা বিরতি নিয়ে আবার এই প্রসঙ্গের আলোচনায় ফিরবো নিশ্চয়ই, এবং হলফনামায় মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারির কথাও বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। সেই সব প্রসঙ্গ কথা বলবো, থাকুন একাত্তরে। নববর্ষের আহ্বান, স্বাগত জানানোর প্রস্তুতিতে শেষ মুহূর্তের ছোঁয়া। 3 সিটি নির্বাচনে বৈশাখী আমেজ, নববর্ষের শুভেচ্ছা নিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা। হলফনামার তথ্য মিথ্যা প্রমাণ হলে নির্বাচনের পরও ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি সিইসির।
চট্টগ্রামে অস্ত্র গুলিসহ 4 জঙ্গি আটক, এসএইচবি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। বিএনপি আর সরকার পতনের আন্দোলন করতে সাহস পাবে না বললেন প্রধানমন্ত্রী। 1422 বাংলা নববর্ষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই বৈশাখী আমেজকে কাজে লাগিয়ে সিটি কর্পোরেশনের প্রার্থীরা ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। ভোটের ময়দানে তারা সক্রিয় আছেন, কাজে লাগাচ্ছেন নববর্ষের এই ক্ষণটিকেও। এবং নির্বাচন নিয়েও হচ্ছে বড় অংশই আসলে খবর এবং খবরের আলোচনা। অন্য টেলিভিশনে নিশ্চয়ই একই ধরনের শিরোনামে আছে, আমরা দেখে নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন, আগেই জানিয়েছি, এম.এ. আজিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের মহাসচিব, এবং শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামীম রেজা। আমরা দেখে নেব সংবাদ শিরোনাম। জমজমাট নির্বাচনী প্রচারণা, জামিন চাইতে হাইকোর্টে মির্জা আব্বাস। খালেদা আর আন্দোলনের শক্তি পাবেন না প্রধানমন্ত্রী। কাল নয়াপল্টনে যাচ্ছেন খালেদা জিয়া। চৈত্র সংক্রান্তি আজ, বর্ষবরণে প্রস্তুত সারা দেশ। সাহিত্যিক গুন্টার গ্রাস আর নেই। এবং ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল আরও একটি বছর, বাঙালির প্রাণের উৎসব নববর্ষ কাল। সাধ্য অনুযায়ী বাংলার প্রতিটি ঘরে চলছে বর্ষবরণের আয়োজন। শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়, উৎসবে বাড়তি রং দিতে ফুল কিনেছেন অনেকে। চট্টগ্রামে 5টি AK-22 ও বিপুল পরিমাণ গুলিসহ 3 জঙ্গি নেতা আটক। এরা বাঁশখালীতে জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী দাবি র্যাবের। মানবতা বিরোধী অপরাধ করে মানুষ পুড়িয়েছে বিএনপি জামায়াত জোট। জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী, নাশকতাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ। মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিনের বিষয়ে শুনানি বুধবার। এর আগ পর্যন্ত হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ। ঢাকা দক্ষিণে ইসির সাথে প্রার্থীদের মতবিনিময়। এবং টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। প্রথম দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছেন মাশরাফিরা। জীর্ণ পুরনোকে পেছনে ফেলে বাংলা নতুন বছর বরণের অপেক্ষায় সারা দেশ। ভোরের আলো ফুটতেই শুরু হবে বর্ণিল উৎসব। নিষেধাজ্ঞার পরোয়া না করে চলছে নির্বিচার ইলিশ নিধন। পান্তা ইলিশের সাথে পয়লা বৈশাখের সম্পর্ক নেই বলছেন বিশেষজ্ঞরা। ডিসিসি দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিনের বিষয়ে আদেশ বুধবার। ততদিন গ্রেফতার নয়, থাকতে পারবেন না প্রচারে। এবং সরকারকে টেনে নামানোর সাহস আর পাবে না বিএনপি। অবরোধ, নাশকতায় জড়িত সবার বিচার হবে বললেন প্রধানমন্ত্রী। আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল এবং মহিউদ্দিন খান মোহন, বিএনপি চেয়ারপারসনের সাবেক সহকারী প্রেস সচিব। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। এবং সকালে ভোরে সূর্য ওঠার সাথে সাথে যে 1422 সালের নববর্ষ, নতুন বছর, তারও শুভেচ্ছা সকলকে। মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে যদি জানতে চাই, এই যে প্রায় 150-র উপরে মানুষ পেট্রোল বোমায় মারা গেল, সেই সময়ে আমরা সেনা মোতায়েন দেখলাম না, বিশেষ জরুরি অবস্থার কোনো কিছু দেখলাম না, এবং খুব বেশি দাবি দেওয়াও ছিল না। এবং আরেকটি বিষয় যদি একটু যুক্তই করি, আজকে 4.5 মাস পর মির্জা আব্বাস যখন বেরিয়ে আসলেন, তখন কিন্তু আসলে কোনো ধরনের আশঙ্কার জন্ম দিয়ে কোনো ঘটনা ঘটলো না, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলো না। বিএনপি চেয়ারপারসন নিজেও জামিন পেলেন। সব মিলিয়ে আসলে কি সেনা মোতায়েন খুব জরুরি ইস্যু হয়ে দাঁড়াতে পারে? ধন্যবাদ। সেই সাথে নববর্ষের শুভেচ্ছা আপনাকে এবং 71 টেলিভিশনের মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন সারা দেশে সবাইকে।
শুভেচ্ছা জানাতে নিশ্চয়ই কোনো বাধা নেই। আগাম এখন যেটা আপনি প্রশ্নটা করেছেন, নির্বাচনে সেনা মোতায়েনের কথা বলেছেন তো আপনি, নির্বাচনে নির্বাচন, সিটি আপনি ওই কর্পোরেশন নির্বাচন, সাউন্ডটা এরকম হচ্ছে কেন বুঝলাম না। নিশ্চয়ই এটি ঠিক হয়ে যাবে আশা করছি আমি। তো আন্দোলনের সময় যে সেনা মোতায়েনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কি হয়নি, যেটা আপনি বলেছেন, তখন সেনা মোতায়েনের কথা ওঠেনি। তখন আন্দোলন করেছে আন্দোলনরত দলগুলো, সেটাকে মোকাবিলা করেছে সরকার। সরকার যদি প্রয়োজন মনে করতো যে তার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সে মোকাবিলা করতে পারছে না বা ফেইলিউর হচ্ছে, তখন তারা সেনা মোতায়েনের চিন্তা ভাবনা করতে পারতো। সেটা সরকারের ব্যাপার, সরকার চিন্তা ভাবনা করবে। জনগণ থেকে তখন কিন্তু সেনা মোতায়েনের কোনো দাবি ওঠেনি। এখন নির্বাচন হচ্ছে 3টা সিটি কর্পোরেশন নির্বাচন। এখানে যারা প্রার্থী আছেন, মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী, আমার ধারণা বেশিরভাগ প্রার্থী সেনা মোতায়েন চাচ্ছেন নির্বাচনে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য। এই বিষয়ে আপনার মত কি? আমি মনে করি একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে বসে না থেকে তারা ভোট কাস্ট করতে পারে, সেই পরিস্থিতিটা সৃষ্টি করার জন্য নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন আছে। এবং অতীতেও আমাদের দেশে বিভিন্ন নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে এবং সেই নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে, ভোটাররা ভোট দিয়েছে, এরকম একাধিক প্রমাণ আছে। সেই হিসাবে যারা সেনা মোতায়েনের দাবি করেছেন তাদের দাবি অযৌক্তিক নয় এবং আমি এটাকে সমর্থন করি। জনাব মোহন থাকুন আপনি আমাদের সাথে। অপু উকিল, একই প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাইব। বিশেষ করে আপনাদের দল মনোনীত প্রার্থী সাইদ খোকন সেনা মোতায়েনের দরকার নেই বলে মন্তব্য করেছেন, বাকি প্রায় সকল প্রার্থী সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছেন। আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আপনি যে প্রশ্নটি রেখেছেন, সাইদ খোকন তিনি বলেছেন সেনা মোতায়েনের দরকার নেই, কিন্তু অন্য প্রার্থী বলতে বিএনপি সমর্থক কিছু কিছু প্রার্থী বলেছে। এবং এখানে মোহন ভাইও যেটি বললেন, আমি বলব বিগত সিটি কর্পোরেশন যে নির্বাচনগুলো হলো, যেখানে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন, সেখানে কোনোটিতেই কিন্তু সেনা মোতায়েনের প্রয়োজন পড়েনি এবং তারা জয়ী হয়েছেন। জয়ের মাল্য গলায় পড়ে তারা এখনো কাজ করছেন। এগুলো বিএনপির পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে কোনো দাবি তুলবার কোনো পয়েন্টই বিএনপি এ পর্যন্ত পাননি। বরং আমরা দেখেছি এই সিটি কর্পোরেশন নির্বাচনটিকে ঘিরে বিএনপির মধ্যে শ্বাস রব পড়ে গেছে। তারা সিটি কর্পোরেশনের প্রতি তারা এই নির্বাচন কমিশনের প্রতি অত্যন্ত আনন্দিত এবং সেটির বহিঃপ্রকাশও তারা এই সাংবাদিকদের মাধ্যমেই টেলিভিশনে তারা ব্রিফিং দিয়ে বলেছে যে আমরা অত্যন্ত আনন্দিত, স্কুটিং ভালো হয়েছে। এবং যে প্রসঙ্গটি আপনি আনলেন যে মির্জা আব্বাসকে বেল দিয়েছে এবং বলেছেন যে এখনো বেল দেয়নি, তিনি জামিন আবেদন করেছেন, শুনানি হবে এবং তিনি বলেছেন যে তাকে যেন হয়রানি করা না হয়। এই যে পয়েন্টটি, এটিতে কিন্তু বিএনপির অনেকেই অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তারা নির্বাচনটি করুক, সরকার সেটি চাচ্ছেন এবং আন্তরিকভাবে চাচ্ছেন। তারা কোনো পয়েন্টই এ পর্যন্ত নির্বাচন কমিশনকে তারা কোনো লিখিত কমপ্লেন দিতে পারেনি, বিএনপির পক্ষ থেকেও দেওয়া হয়নি, কোনো প্রার্থীর পক্ষ থেকেও দেওয়া হয়নি। সেনা মোতায়েনের বিষয়টি তারপরও নির্বাচন কমিশন বলেছে 19 তারিখে যখন মিটিংটি হবে, যদি প্রয়োজন পড়ে সেখানে হবে। সেটি নিয়ে আগে থেকে এত কথার কোনো প্রয়োজন আছে বলেই আমরা মনে করি না। কারণ আপনার কাছে আবার আমরা আসবো। শামীম রেজা, একটি খবরের শিরোনামে আমরা দেখতে পাচ্ছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পল্টন যাবে কাল মানে আজ। তো ধারণা করা যেতে পারে যেহেতু রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির মধ্যে তিনি নেই, এই নির্বাচনী প্রচারণায় তো তিনি অংশ নিতে পারেন বা হয়তো নেবেন। আমি শুরুতে যে আলোচনাগুলো করছিলাম, আমি কিন্তু এই পজিটিভ ফোর্সগুলোর ব্যাপারে অত্যন্ত যৌক্তিকভাবে আশাবাদী থাকতে চাই। তার কারণ হলো, দেখেন যে প্রসঙ্গটা আপনি তুলেছিলেন, মোহন ভাইকে যে প্রশ্নটা করলেন, যে যেখানে এরকম নৃশংসতা হলো, বিভৎসতা হলো, যে 100 জনের উপরে মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, তখন যদি আমি আমার প্রচলিত বাহিনীদেরকে দিয়ে, ধরে নিই সরকার বা যেই থাক, সে যদি ওই বাহিনীদেরকে দিয়ে ওই অবস্থাটাকে নিয়ন্ত্রণে আনতে পেরে আজকের এই অবস্থা পর্যন্ত আসা সম্ভব হয়, তাহলে নির্বাচনের সময় কেন সেই নিয়মিত বাহিনী দিয়ে আমরা আশাবাদী থাকবো না? এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে যেভাবে কেউ যদি এটি বলে যে যদি সেনা মোতায়েন করা হতো সেই বাস্তবতায়, তাহলে হয়তো প্রাণহানি অনেক কম হতে পারতো। না, দেখেন ওই আলোচনা আবার একেবারেই অন্যরকম, কারণ সেটা সরকারের আসলে কৌশলগত কি অবস্থান ছিল, তাহলে সেই আলোচনা হয়তো আমরা এই প্রসঙ্গে করে উঠতে পারবো না যে ওই সময় আরো শক্তিশালী বাহিনী বা আরো চৌকস বাহিনী মোতায়েন হলে কি অবস্থায় যেত। হয়তো এমন হয়েছে যে আমরা
আমাদের যে ডোমেস্টিক সিকিউরিটির যে অবস্থানগুলো আছে আমরা সেভাবে ডোমেস্টিক অবস্থা থেকে এটাকে কন্টেইন করতে চেষ্টা করেছি। এটা অত্যন্ত কৌশলগত এবং জটিল আলোচনা, যেটা হয়তো আমরা এখানে না করি এটা। আর এখন যে পরিস্থিতি আমরা আলোচনা করছি সেখানে আমি যেটা দেখছি যে সিইসি কিন্তু যথেষ্ট দ্রুত রেসপন্ড করছেন বিষয়গুলোকে। যেমন দেখেন তার বড় যে বক্তব্যটা আমরা এখানে নিয়ে আসছি না, তিনি বলেছেন কাউকে অযথা হয়রানি না করতে। এটা মির্জা আব্বাসের আগেই কিন্তু তিনি বলেছেন যে পুলিশকে তিনি আহ্বান জানিয়েছেন। দেখেন এই আমার কাছে একটা জিনিস বরাবর মনে হয়, যখন আমরা এই পজিটিভ আহ্বানগুলো জানাই, ধরে নি আমি কাল্পনিকভাবে যে এটা মেকি আহ্বান উনি দেখাচ্ছেন আমাদেরকে, তারপরে আমরা কেন ওইটার উপরে জোর দিই না? যখন এরকম ইতিবাচক কোনো আহ্বান পাওয়া যায় তখন যদি সামগ্রিকভাবে আমরা তার উপরে জোর দিতে থাকি যে সিইসি একটা বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উপর আমরা আস্থা রাখবো, হয়রানি করতে বারণ করা হচ্ছে অথবা হয়রানি সেখানে হবে না, জনগণের যে ফোর্সটা, এই যে অংশগ্রহণটা, এই যে স্বতঃস্ফূর্ততা, আমরা যে নির্বাচনে যাচ্ছি, প্রচার হচ্ছে, প্রতিদিন দেখছি গণমাধ্যমে, এই যে চাপটা, সেই চাপটা ইতিবাচকভাবে যত আপনি সিইসির উপরে দেবেন, সিইসি কিন্তু তত বেশি এখানে রেসপন্ড করতে বাধ্য থাকবে এক ধরনের। আবার সিইসি যে পজিটিভ খালেদা জিয়ার প্রচারণায় অংশ নেওয়া কি সেরকম একটি চাপ বলে মনে করেন? এখন অবশ্য ওনার পরিকল্পনা তো আমরা জানি না, কিন্তু আপনি যে কৌশলগত বিষয়গুলো বললেন তাতে কোথাও কিন্তু উনি যদি একজন নাগরিক হিসাবে বা একদম হাই প্রোফাইলের একজন পার্সোনালিটি হিসাবে নামেন, ওনার কিন্তু কোনো রকম নীতিগত বাধ্যবাধকতা নেই যে আপনি এই দায়িত্বে আছেন, আপনি পারবেন না। সবচেয়ে বড় কথা, উনি যে বাড়ি থেকে অফিস পর্যন্ত যাচ্ছে, আমি ধরে নিই মানে ওনার দলের কর্মীদেরকে নিঃসন্দেহে এই গমনাগমনটা চাঙ্গা করবে, স্বাভাবিকভাবে তাদের এক ধরনের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ক্ষেত্রে সেটা সহযোগিতা করবে। এবং এই দৃশ্য যেখানে মির্জা আব্বাসকে নিয়ে এত আলোচনা হচ্ছে গত কিছুদিন ধরে, উনার কি হবে না হবে, এতগুলো ৪.৫ মাস পর তাকে আসলে ৪৫টা মামলা একদিন দুই দিন করে হলে এত মাস রাগনি পাবেন কিনা, তিনি বহাল তবিয়াতে সেখানে জামিনের জন্য গেছেন, সেটা আইনের প্রতি তিনি শ্রদ্ধা দেখিয়েছেন, আমরা তাকে স্যালুট করি এবং সেটা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। আপনি এতগুলো পজিটিভ ফোর্স যখন এক্সিস্ট করছে এই জায়গায়, এবং ঢাকা মহানগরে রাজধানী শহরে নির্বাচন হচ্ছে দুটো অংশে, এই প্রার্থীদেরকে আমরা চিনি, বেশিরভাগ যারা মেয়র প্রার্থী তারা প্রত্যেকেই কম বেশি আপনার আমার পরিচিত, কারণ এরা খুব আগের প্রজন্মের না, এরা কিন্তু আমাদের তরুণ জীবনের সাথে সাথে এরা বেড়ে উঠেছে এবং তাদেরকে আমরা দেখছি প্রচারণা করছে। যারা কাউন্সিলর হচ্ছে, আমি একটু ব্যক্তিগত প্রসঙ্গ হলে বলি, আমার শিক্ষার্থীরা কাউন্সিলর প্রার্থী। আমি যে অঞ্চলে থাকি, রমনা এলাকায় বা শাহবাগ এলাকায়, অসংখ্য আমরা যাদেরকে পড়িয়েছি তারা এখন কাউন্সিলর প্রার্থী। আমি তো এদের কাউকে দেখে কল্পনায় আনতে পারি না যে তারা যেখানে নির্বাচন করছেন তাদের যে জনসমাবেশ, সে বিএনপি সমর্থিত হোক আর আওয়ামী লীগ সমর্থিত হোক, আমি কোনো বিশেষ দলের দিকে নির্দেশ করছি না, এই পরিমাণে গণমাধ্যম আমাদের এখানে ৩০টা ৩৫টা টেলিভিশন চলছে, রেডিও চলছে, সংবাদপত্র চলছে, নির্বাচনী পর্যবেক্ষক দলগুলো আছে, আমাদের এখনো বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা প্রত্যেকটা ওয়ার্ডে এখনো রয়েছেন যাদের কথা মানুষ শোনে। সর্বোপরি ভোটারদের যে এনগেজমেন্টটা, যে আগ্রহটা আমরা লক্ষ্য করছি, সমস্ত ফোর্সগুলোকে যদি আমি এক জায়গায় কল্পনা করি, তাহলে আমি আবারও বলবো, আমি যৌক্তিকভাবে আশাবাদী যে আমার যে প্রচলিত বাহিনীগুলো আছে তার সাথে তো আপনি তাদের পক্ষে এটা সম্ভব আমার মনে হয়। না, বিষয়টা হলো মানে যদি অপ্রীতিকর কিছু হয়, কালকে যে বেগম জিয়া বিএনপি অফিসে যাবেন, এটা মূলত প্রোগ্রামটা হচ্ছে জাসাসের প্রোগ্রাম থাকবে পয়লা বৈশাখ উপলক্ষে, সেই অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। এটা তো স্বাভাবিক, বহুদিন পরে উনি বিএনপি অফিসে যাবেন, ওখানে নিঃসন্দেহে বিএনপি 16 ডিসেম্বরের পরে তাকে আমরা কোন জাতীয় উৎসবে আসলে পাইনি, এই প্রথম হয়তো পেতে যাচ্ছি। হ্যাঁ, সুতরাং নিঃসন্দেহে বিএনপির কর্মীদেরকে তো উৎসাহ যোগাবে। এবং এখনো বিভিন্ন ওয়ার্ডে আপনি দেখেন, যেহেতু বিএনপির কর্মীদের বিরুদ্ধে আপনার অনেক আছে, কেস আছে, এমনকি আপনি জানেন যে প্রত্যেকটা কেসের সাথে আবার নাম না জানা অজানা কেসও আছে। সুতরাং এখানে সবাই একটা ভীতিকর অবস্থার মধ্যে আছে। আপনি দেখেন বিএনপির ওয়ার্ডগুলোতে এখনো কিন্তু বিএনপির যে সমর্থিত কাউন্সিলররা, তাদের সমর্থনে কিন্তু প্রায় 3 ভাগের 2 ভাগ কাউন্সিলর এখনো কিন্তু মাঠে নামতে পারে নাই, কারণ প্রত্যেকের বিরুদ্ধে কেস আছে। সুতরাং এখন যখন বেগম জিয়া মাঠে নামানোর জন্য দলীয় কৌশলেরও ঘাটতি আছে। না, দলীয় কৌশল এটা তাদের ব্যাপার, কারণ বিএনপি এমনই একটা উদার ডেমোক্রেটিক পার্টি এবং সেখানে কিন্তু এরকম একটু লুজ ফর্মেই বিএনপি থাকে। সুতরাং যদি ধরেন একদম নিরাপদ কর্মীরা মনে করে তখন যে বিএনপির সমাবেশ ঘটবে, আর যদি দেখা যায় একটু ভয় ভীতি আতঙ্কের পরিস্থিতি আছে, সেখানে সেই সমাবেশ কিন্তু বিএনপি ঘটাতে পারবে না, এটাই বাস্তবতা। তো বিএনপি চিফ যেহেতু সরকারি কোনো পদবি বা কোনো রকম বেনিফিট তিনি এখন এই মুহূর্তে নেন না, তার সুবিধা আছে, তিনি ইলেকশনে, আমারও যতটুকু ধারণা, তিনি ইলেকশনের সময় নামবেন এবং তখন নামলে আমার মনে হয় বিএনপির কর্মীরা অন্তত যাদের বিরুদ্ধে ধরেন কেস আছে তারা বাদ দিয়ে হলেও বাকিরা নামলে আমার মনে হয় ইলেকশনের একটা নতুন মাত্রা যোগ করবে।
সেই ক্ষেত্রে আমার মনে হয় ইলেকশন গতি পাবে, পুরো ইলেকশনটাই। কারণ এখন তো সরকারি দলের সবাই, এই প্রসঙ্গে যদি বলি যে এই নির্বাচনটিকে এখন পর্যন্ত দলীয় নির্বাচনের বাইরের একটি মোড়কে আটকে রাখা হয়েছে। খালেদা জিয়া, নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো এই প্রসঙ্গে, আপনি যে জায়গাটিতে ছিলেন, খালেদা জিয়া যখন নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তখন তিনি নিশ্চয়ই কথা বলবেন এবং সেই কথার জবাব দিতে গিয়ে দেখা যাবে মন্ত্রীরা কথা বলতে শুরু করবেন, প্রধানমন্ত্রী, তখন আসলে নির্বাচনী আচরণ বিধি হুমকির মুখে পড়ে কিনা? এটা আমার মনে হয় যে আমরা কল্পনা না করাটাই ভালো, কারণ এক হচ্ছে যে খালেদা জিয়া নামবেন কিনা একদম মাঠ পর্যায়ে সেটা এখনো আমরা জানি না, আর দ্বিতীয় হলো ধরে নি উনি যদি নামলেই যে সরকারি মন্ত্রী বা প্রধানমন্ত্রী এটা একেবারে সাথে সাথে সাংঘাতিক যুদ্ধন্দিক অবস্থায় চলে যাবেন, সেটা নাও তো হতে পারে, তাই না? আর একটা জিনিস শোনার কথা একটু যেহেতু সুযোগ হলো আমি খুব সংক্ষেপে বলি, যে মামলাগুলোর কথা বলা হচ্ছে, দেখেন এটা নিয়ে মনে আছে এই নির্বাচনী প্রক্রিয়ার শুরুতে এই টেবিলে আমরা আলোচনা করেছিলাম যে মামলাগুলোর ধরন প্রকৃতি আমাদের বিবেচনায় রাখতে হবে। আমরা কিন্তু জেনারেলাইজড ভাবে সব মামলা নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু বারবারই বলছি যে সমস্ত মামলাগুলো সহনশীল পর্যায়ে, খুন খারাপি বা এরকম বড় আকারের কিছু না। গতকালই আসলে আমাদের সাথে আলোচনায় ছিলেন সাবেক নির্বাচন কমিশনার জনাব সাখাওয়াত হোসেন। তিনি যেটি বলেছেন যে আদালতের উপর তো কোনোভাবেই নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতে পারে না, তবে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে একটি আলাপ আলোচনার পথ নির্বাচন কমিশন শুরু করতে পারে, যেটি একটি চর্চা হতে পারে যেন প্রার্থীদের হয়রানি যদি নাও করে। আমরা তো সাধারণভাবে যে আহ্বানগুলো জানাচ্ছি সরকার পক্ষের কাছে, সেটা এমন হতে পারে যে এটা একটা খুব সাধারণ মামলা, মানে আমি যেটা বলছি খুন খারাপের মতো ভয়ঙ্কর কোনো মামলা না, নাশকতার মামলা না, এটা সরকারি পক্ষ চাইলে যেতে পারেন তারা। সেটা হচ্ছে রূপা, আপনার একটা উদাহরণ এক্সাম্পল আছে, যখন বেগম জিয়া আপনার হাজির হলেন তখন আপনি দেখেন সরকারি পিপি তিনি কিন্তু এটা অপোজ করেন নাই, তার জামিনের বিষয়টি অপোজ করেন নাই, বরং ইনডাইরেক্টলি হেল্পই করেছেন, জামিন হয়েছে। আমার কথা হচ্ছে যে যেগুলি ধরেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে এবং যারা দুর্বৃত্ত, রিয়েলি দুর্বৃত্ত, যারা খুনের আসামি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, এগুলোকে তো কেউই বলবে না যে, কারণ আমরা তো আইনের শাসন চাই, আমরা তো তাদেরকে অবশ্যই চাইবো না যে তাদেরকে ছেড়ে দেন। কিন্তু আমার কথা হচ্ছে যে যেগুলি রাজনৈতিক মামলা, এখন ধরেন একটা পেট্রোল বোমা কুমিল্লাতে মারা হয়েছে, তার 5 জন পেট্রোল বোমার আসামি, আর 25 জন আছে হুকুমের আসামি, আর অজ্ঞাত আছে আর হয়তো 500-600। এখন আপনি ডিফাইন করবেন কিভাবে? তা আমরা বলতে চাই, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পেট্রোল বোমাটি ছুঁড়েছে তাকে পেলে আপনি অ্যারেস্ট করেন, কিন্তু এই যে অজ্ঞাতনামা ঢাকায় বসে আছে হুকুমের আসামি, অজ্ঞাতনামা তো আমরাও আসামি হতে পারি। পুলিশ যদি মনে করে আপনি অজ্ঞাত, আপনি বোম ছোড়ার মধ্যে আছেন, আপনি কি বলবেন? এই জন্যই বলছি যে এটাকে একটা বাইফার্কেট করতে হবে, যে আমরা বলছি যে আইনের শাসন, রুল অফ। কি আপনি এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি দেখেন কাশিমপুর জেলখানার থেকে বিএনপির একজন সেন্ট্রাল নেতা বেলে বের হয়েছে, গেটের থেকে আবার ধরে ঢুকাই দিছে। আর আরেকটি প্রশ্ন এখানে এসছে যে আজকে এবং কালকে চিটাগাঙে এবং ঢাকায় আপনার চিফ ইলেকশন কমিশনার ক্যান্ডিডেটদের সাথে মিট করেছেন, দেখা করেছেন, বৈঠক করেছেন, এবং তিনি যে কথাগুলি বলেছেন আসলে কিন্তু আমাদেরকে আশান্বিত করেছে। আজকে যে মিটিং করেছে, যেটা রেফারেন্স এসেছে, আজকেও তিনি বলেছেন খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো না। আমি বলছি, আমি একটু শেষ করি। দেখেন আজকে ওই মিটিং এ তিনি আজকে বলেছেন যে মাসল পাওয়ার, কালো টাকা, ভোট কেন্দ্রে অনিয়ম করা, এগুলো তিনি প্রতিহত করবেন। খুবই ভালো কথা, এবং অযথা যেন হয়রানি করা না হয় এটাও তিনি বলেছেন। সবগুলো পজিটিভ কথা। কিন্তু ওই মিটিংয়েই আপনার ডিএমপির কমিশনার সাহেব বক্তব্য রাখলেন, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে তাদেরকে তো রেহাই দেওয়া যাবে না। এই কথাটি না বললেও পারত, কারণ আপনি যে খুনের আসামি, যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তাকে গ্রেপ্তার করতে তো আপনার মাইকে বা টেলিভিশনে বা পত্রিকায় খবরদারি ঘোষণা করার দরকার নাই। এতে তো একটা টেরর সিচুয়েশন তৈরি হয়। আমরা তো শান্তি চাচ্ছি, অর্থাৎ দেশের জন্য ইলেকশনের সময় কোনো টেরর সিচুয়েশন তৈরি না হয়। আমরা একটা বিরতিতে যাব। অপুকিল, ঠিক এই প্রসঙ্গে আপনার কাছে ফিরবো বিরতির পর, যে এইরকম একটি ঘোষণা আসলে দেওয়ার কতটা যৌক্তিকতা আছে, দরকার আছে। জনাব মোহন, শামীম রেজা, সকলেই থাকুন। বিরতির পর এই প্রসঙ্গের আলোচনায় আবার আমরা ফিরছি। গরম চাপ।
ধরা পড়েছে নতুন জঙ্গি দল হামজা ব্রিগেড। সেই প্রসঙ্গ সহ নানান প্রসঙ্গে আলোচনা করছে ৭১ জার্নালে। আমাদের সাথে আছেন এম এ আজিজ, এস এম শামীম রেজা এবং আছেন অপু উকিল, আছেন আমাদের সাথে মহিউদ্দিন খান মোহন। চট্টগ্রামে আসলে একটু ঘুরে আসতে চাই, সেখানে আছেন সহকর্মী আজাদ তালুকদার। আজকে চট্টগ্রামে SHB হামজা ব্রিগেড নামে একটি দলের 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বিপুল অস্ত্র উদ্ধার করেছে। আজাদ তালুকদার, এই হামজা ব্রিগেডেরই আরও সদস্যরা ধরা পড়েছিল যতদূর মনে পড়ে গত ফেব্রুয়ারিতে, সেই খবর আপনি আমাদের জানিয়েছিলেন। সব মিলিয়ে এই দলটিকে আসলে কতটুকু গুরুত্ব দিয়ে নেওয়ার দরকার আছে যদি নাশকতার জঙ্গি দল হিসেবে আমরা দেখি? এবং বলা হচ্ছে যে সাম্প্রতিক বা আগামী কয়েকদিনের মধ্যে নাশকতার পরিকল্পনা নিয়েই তারা এই অস্ত্র সমাগম ঘটিয়েছিল। কি ধরনের পরিকল্পনা ছিল তাদের, বিস্তারিত তথ্য র্যাব কি কিছু জানতে পেরেছে? ধন্যবাদ রূপা। সকালে যখন আমরা প্রথমেই র্যাবের কার্যালয় থেকে জানতে পারি গত রাত এবং আজকে সকালের যে অভিযানে তাদের যে রিকভারি হয়েছে সেগুলোর ব্যাপারে, তখনই আমরা সেখানে ছুটে যাওয়ার পরে একটা প্রেস ব্রিফিং করেছেন যথারীতি র্যাবের চট্টগ্রাম অঞ্চলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ। তো তিনি আসলে পুরো বিষয়টাতে তিনি উৎকণ্ঠিত নন, বিচলিত নন। তিনি বিষয়টি খুবই স্বাভাবিকভাবে নিয়েছেন। তার বক্তব্য হচ্ছে যে এই সংগঠনটি সেটি তারা এখনও আত্মপ্রকাশের পর্যায়ে রয়েছে, তারা নিজেদেরকে সুসংগঠিত করার চেষ্টা করছে এবং সেজন্য চট্টগ্রামকে বেছে নিয়েছে এবং তাদের সমস্ত কর্মকাণ্ড এখনও তার ধারণা চট্টগ্রাম কেন্দ্রিক, চট্টগ্রামের বাইরে যেতে পারেনি। তো যে কারণে এবং সদস্য সংখ্যাও 30 থেকে 35 জনের বেশি নয় তিনি আমাদের জানিয়েছেন। তিনি বলেছেন যে শহীদ হামজা ব্রিগেড SHB সেটির নামকরণও চট্টগ্রামের ফয়জলিকে বসে গত বছর হয়েছিল, সেটিও তিনি বলেছেন। এবং তার বক্তব্য হচ্ছে গত রাতে এবং আজকে সকালে মিলিয়ে যে 4 জন, একজন অস্ত্র ব্যবসায়ী, 3 জঙ্গি এবং এর আগে প্রথমে গত 19শে ফেব্রুয়ারি হাটহাজারের মাদ্রাসাতুল আবু বকর থেকে যে 12 জন জঙ্গি ধরা হয়েছিল, সেই জঙ্গি তাদের বক্তব্য তথ্য মতে 21শে ফেব্রুয়ারি 2 দিন পরে বাঁশখালীর লটমনি পাহাড় থেকে 5 জঙ্গি এর গ্রেফতার এবং সেখানে বিশাল অস্ত্র কারখানার সন্ধান। এবং তার 7 দিন পরে 28 ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় 3 জঙ্গিকে ধরা হয়েছিল এবং সেখানে 30 রকমের বোমা তৈরি করতে পারে এমন পদার্থ পাওয়া গিয়েছিল, 76টি শক্তিশালী বোমা। এবং তারই সূত্র ধরে গতকাল যে 3 জন আটক এবং একজন অস্ত্র ব্যবসায়ী, সব মিলিয়ে এই যে 4টি ঘটনা একই সূত্রে গাথা এবং 4টি ঘটনারই যারা যে এলিমেন্টসগুলো, যে আসামিগুলো সবাই কিন্তু এই SHBর সদস্য এবং সেই জঙ্গি সংগঠনের 3টি গ্রুপ আছে। 3টি গ্রুপের 3 জন প্রধান আছেন। 3 জনের মধ্যে 2 জন কিন্তু বাঁশখালীর লটমনি পাহাড় থেকে গ্রেফতার হয়েছিল। একজন হচ্ছে মনিরুজ্জামান মাসুদ উরফে ডন, আরেকজন হচ্ছে আজিজ উরফে তারেক। তারা রেড, একজন হচ্ছে গ্রিনের অধিনায়ক, আরেকজন হচ্ছে। আজাদ, আপনি বললেন যে র‍্যাব কর্মকর্তা উদ্বিগ্ন নন, কিন্তু আপনি যে তথ্য দিলেন এই সবগুলোই কিন্তু বেশ উদ্বেগের। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে অস্ত্র ব্যবসায়ীর কথা বলছেন, কোন মাপের অস্ত্র ব্যবসায়ী এরা, কি ধরনের ব্যবসার সাথে তারা যুক্ত? আর একটু আমারও একটু জানার বিষয় যে আপনি 3টে গ্রুপে বললেন, 3টে গ্রুপ আপনার ধরা পড়েছে। এরা হঠাৎ করেই তো নেতা হয় নাই, আগে কোথাও থেকে তারা ট্রেনিং নিয়েছে, অথবা কোনো পার্টির থেকে, কোনো রাজনৈতিক দল বলেন বা সন্ত্রাসী দল থেকে তারা আগে ছিল সদস্য, হয়তো এখানে এসছে। এদের অতীত পরিচয় কারো আপনার জানা আছে কিনা? হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে আসছিলাম। এখানে আজকে র্যাবের ব্রিফিং থেকে যেটি পরিষ্কার হয়েছে, তিনি চট্টগ্রাম অঞ্চলের প্রধান যেটি বোঝাতে চেয়েছেন, এখানে যারা যুক্ত হয়েছে তারা সবাই চট্টগ্রামের বাইরের অঞ্চল থেকে, নওগাঁ, হবিগঞ্জ, ধামরাই এইসব এলাকা থেকে আসা এবং সেই সংগঠনের সঙ্গে সর্বোচ্চ 30 থেকে 35 জন জড়িত বলে তাদের কাছে তথ্য আছে এবং 25 জন এরই মধ্যে তারা আটক করতে সক্ষম হয়েছেন এবং অধিকাংশ অস্ত্র তাদের হাতে 9টি
কিন্তু 2 রাইফেল ছিল, যে 9টি রাইফেল যে আজকে অস্ত্র ব্যবসায়ী মোজাহের ধরা পড়েছে, সেই মোজাহেরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনায়। গত 4 বছর আগে তাদের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়েছেন, 4 বছর ধরে তিনি তাদেরকে অস্ত্র সরবরাহ করছেন এবং তিনি সেই মোজাহের অস্ত্রগুলো আনছেন চীন থেকে ভারতের মিজোরাম হয়ে কুমিল্লা সীমান্ত দিয়ে এই চট্টগ্রামে আনছেন এবং তিনি কিনে আনেন 3-3.5 লাখ টাকায়, বিক্রি করেন 4 লাখ টাকার কাছাকাছি। আর যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে সেটি হচ্ছে, সেই উত্তরে যদি আমি আসি, আমাকে বলতে হবে যে র্যাবের প্রধান বলছেন যে মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত যারা, আপনি জানেন যে চট্টগ্রাম একটি পাহাড়ি এলাকা, এই পাহাড়ি এলাকাকে বেছে নেওয়া হয়েছে প্রশিক্ষণের জন্য এবং সেই প্রশিক্ষণে তারা সম্পৃক্ত করছে কওমি মাদ্রাসায় যারা আছে, যারা উদ্বুদ্ধ হচ্ছে, একটা উন্মাদনা তৈরি হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যগুলোতে, বিভিন্ন কর্নারে। তালুকদার, এই যে যারা প্রশিক্ষণ নিচ্ছে, যারা যুক্ত হচ্ছে, যে 35 জনের দলের কথা আপনি বললেন, যেটি জনাব আজিজ জানতে চেয়েছেন, তারা কি এই মুহূর্তে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল কিনা বা যুক্ত আছে কিনা, বা তাদের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা? হ্যাঁ, এটি স্পষ্টত প্রতীয়মান যে যেই সংগঠনটি, জঙ্গি সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে, তারা তাদের নেপথ্যে একটি গোষ্ঠী আছে, একটি স্বার্থান্বেষী মহল আছে। তো সেই স্বার্থান্বেষী মহল কারা, সেটি র্যাবের কাছে কিছু তথ্য র্যাবের কাছে আছে এবং আরও কিছু তথ্য তদন্তের দাবি রাখে। তো তারা, র্যাব আশা করছে তদন্ত। ধন্যবাদ আজাদ তালুকদার। আমরা নিশ্চয়ই আপনি তথ্য পাওয়া মাত্র আবার আপনার কাছে জানবো এবং পরবর্তী বিশ্লেষণ, র্যাবের অনুসন্ধান, সবকিছুই আমরা জানতে পারবো। এই প্রসঙ্গে আমরা পরে আলোচনা করব। অপু উকিলকে বিরতির আগে থামিয়েছিলাম এবং তার কাছে প্রশ্ন রেখেই আমরা বিরতিতে গিয়েছিলাম। অপু উকিল, আপনার কাছে জানতে চেয়েছিলাম, খুব কি জরুরি দরকার ছিল এম এ আজিজ যে প্রশ্নটি তুলেছেন, যে পুলিশ কমিশনারের ঘোষণা দেওয়ার, যে ফৌজদারি মামলার আসামি হলে তাদের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, এইরকম ঘোষণা দেওয়া খুব দরকার কিনা, এবং যদিও প্রার্থী নয় তেমন ব্যক্তিবর্গও জামিনের পর আবার জেলখানা থেকে আটক হচ্ছে, ফলে সব মিলিয়ে তো নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। না, প্রথমত বলবো যে উনি যেটি বলেছেন ডিএমপি কমিশনার, আজকে উনি ওনার কথাটি বলেছেন, উনি ওনার আইনের কথাটি বলেছেন এবং এই কথাটির মধ্য দিয়ে যে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামি, তাদেরকে ছাড় দেওয়া হবে না, এর মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করবারই একটি উনি প্রচেষ্টা চালিয়েছেন। যদিও উনি এই কথাটি না বললেও পারতেন, বলে নাই, কিন্তু একই কথা হলো না, একই কথা না। ফৌজদারি আইনে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি দোষী নন, কিন্তু মামলাটা হচ্ছে নন বেলেবল, এই জন্য ধরা পড়লে তাকে জামিন পাবে না হয়তো। কিন্তু ওয়ারেন্ট ইস্যুর কথা কিন্তু আমি বলছি, যার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাকে তো আমরা সেভ করতে বলছি না। না, ওয়ারেন্ট ছাড়া তো উনি অ্যারেস্ট করার কথা বলেন নাই, বা ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করবে কেমন করে? ওয়ারেন্ট ছাড়া তো অ্যারেস্টের প্রশ্নই আসে না। উনি বলেছেন, আমি একটু ক্লিয়ার করছি, এরকম ঘটনা তো ঘটেনি, কাজে আপনি এই প্রসঙ্গটি কেন আনলেন? কথাটি হচ্ছে, উনি আইনের ভাষায় ওনার কথাটি বলতেই পারেন, এর মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। উনি কোনো অন্যায় করেননি, যদিও উনি কথাটি না বলে ওনার কাজটি উনি করতে পারতেন। আপনি আরেকটি কথা বলেছেন যে শোন অ্যারেস্ট করেছে গাজীপুর থেকে। শোন অ্যারেস্ট করার এই যে রেয়াজ, এটা তো বিএনপি এই কালচারটি শুরু করেছিল। একবার শোন অ্যারেস্ট না, আমাদের তো একই আসামিকে 100 বার শোন অ্যারেস্ট করেছে, জেলখানা থেকে বের করেছে আবার ঢুকিয়েছে, বের করেছে আবার ঢুকিয়েছে, সেই কালচারটি রয়েছে। আর এখন যেটি প্রয়োগ করা হচ্ছে, আমরা দেখেছি 2009 থেকে আওয়ামী লীগ সরকার গঠন করবার পর থেকে এই নির্বাচন কেন্দ্রিক বিএনপি যে সহিংসতা ঘটিয়েছে, তার আগে পর্যন্ত কোনো একজন নেতাকে শোন অ্যারেস্ট করেনি, অ্যারেস্টও করেনি। করেছে কখন? যখন মানুষ হত্যা এবং বাংলাদেশ ধ্বংসের নেমেছে। না, আমার আরেকটু কিছু কথা ক্লিয়ার করতে হবে। আমরা আবার আপনার কাছে ফিরবো, আর অনেকগুলো বিষয় নিয়ে এখানে কথা এসেছে। অজ্ঞাতনামা যে মামলায় যে অজ্ঞাত ব্যক্তির কথা বলা হয়েছে, এখানে দেখেন অজ্ঞাত কাদেরকে দেওয়া হয়? একজন এফআইআরে যখন যার নামগুলো জানে পুলিশ কর্মকর্তা, তখন কিন্তু তাদের নামগুলো দেয়। যখন নামগুলো
কিছু নাম হয়তো বাকি রেখে বলে অজ্ঞাতনামা। এখানে যারা নির্বাচন করছে, বিএনপি থেকে যারা কাউন্সিলর নির্বাচন করছে বা মেয়র ইলেকশন করছে, তাদের নামগুলো কিন্তু পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন জানে। তাদেরকে অজ্ঞাতনামা আসামি করবার কোনো প্রশ্নই ওঠে না। এবং এরা তো মানুষ হত্যার মিশনে অনেকেই সম্পৃক্ত ছিলেন, এটা তো আমার কথা না, এটা বাংলাদেশের মানুষ জানে। কাজে তাদেরকে যদি অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হয় এবং তার কারণে যদি তারা নির্বাচনে তারা না আসতে পারে, অ্যারেস্ট হয়, সেটি নিয়ে আমরা যদি টকশোতে আলোচনা করি, আমরা তো আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীলতা আমরা হারাচ্ছি। এবং আমরা মনে করছি যে এরপরে এই ঘটনাকে যদি আমরা প্রশ্রয় দিই, এরপরেও মানুষকে পেট্রোল বোমা দিয়ে পোড়াবে এবং সে নির্বাচনে গিয়ে কমিশনার বা মেয়র প্রার্থী হবে বলে তাকে ছাড় দেওয়ার একটা রেওয়াজ, এটিও আমরা চালু করবার জন্য এখান থেকে উদ্বুদ্ধ করছি। ধন্যবাদ ধন্যবাদ অপু উকিল, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আবার আপনার কাছে আসব। মহিউদ্দিন খান মোহন, আমি দেখতে পাচ্ছি আপনি কলম দিয়ে একের পর এক নোট নিচ্ছেন, বেশ সক্রিয় হয়ে উঠে বসেছেন, আপনার বক্তব্য শুনতে চাই। জি, নোট নিয়েছি অনেক, কিন্তু অতগুলো বলার সুযোগ দিবেন কিনা আমার সন্দেহ আছে। যাই হোক, না শুরু করেন আপনি। যেটা আজিজ ভাই যেই পয়েন্টটা তুলেছেন ডিএমপি কমিশনারের বক্তব্যের, যে ফৌজদারি মামলার আসামি যারা আছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, গ্রেপ্তার করা হবে ইত্যাদি ইত্যাদি, এবং আমার বোন যেটা বললেন, এই প্রেক্ষিতে আমি একটা উদাহরণ দিতে চাই যে আজকের দৈনিক যুগান্তরে একটা নিউজ আছে, হয়রানি চক্রে বিএনপি, লিড নিউজ সম্ভবত, এই আজকে বলতে গতকাল আর কি, হয়রানি চক্রে বিএনপি। সেখানে বলা হয়েছে যে এই বিএনপি নেতাকর্মীদের পুলিশ হয়রানি করছে, গ্রেপ্তার করবে, এবং এই গ্রেপ্তারকে কেন্দ্র করে এই যে মামলাগুলো আছে, অজ্ঞাতনামা আসামি আছে, এইগুলোকে পুঁজি করে একটা গ্রেপ্তার বাণিজ্য মোটামুটি প্রসার লাভ করেছে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন থানায়। ফলে বিএনপি নেতাকর্মীরা আবার ভীত সন্ত্রস্ত, কেউ বেরোয় আবার বেরোয় না। সেখানে আরও বলা হয়েছে যে পোস্টার লাগাতে গেছে এই কাউন্সিলর প্রার্থী বা মেয়র প্রার্থীর পোস্টার লাগাতে, সেখানে পুলিশ বাধা দিয়েছে এবং সেখানেও একটা বাণিজ্য হয়েছে যে এটা করলে তোদেরকে পোস্টার লাগাতে দেওয়া হবে, এটা করলে তোদের পোস্টার লাগাতে দেওয়া হবে না। এই যে পরিস্থিতি, সেখানে ডিএমপি কমিশনারের উক্তিটা ওই যে পুলিশ যারা বাণিজ্যে নেমেছে, গ্রেপ্তার বাণিজ্যে, তাদেরকে কিন্তু আরো উৎসাহিত করবে। উৎসাহিত করার ফলে এই যে আমরা যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে কথাবার্তা বলছি, সেটা কিন্তু একেবারে মাঠে মারা যাবে। আর সিইসি সাহেব যেটা বলেছেন, সিইসি সাহেবের কথা কে শুনে? উনি যে কঠোর হুঁশিয়ারি দিলেন, কে শুনে? আমরা দেখেছি গত পরশু যেটা হয়েছে, এই ঢাকা উত্তরের মেয়র এবং কাউন্সিলরদের সাথে সিইসির যে বৈঠক হয়েছিল, মত বিনিময় বৈঠক, সেই বৈঠকে সিইসির বক্তব্য না শুনেই মেয়র প্রার্থীরা বেরিয়ে গেছেন এবং অনেক কাউন্সিলর প্রার্থীরাও বেরিয়ে গেছেন, তার বক্তব্যই শুনেননি তারা, অর্থাৎ সিইসির বক্তব্যকে তারা আমলেই নেননি। এবং সিইসি সাহেবের যে বক্তব্য আমরা দেখছি যে আচরণবিধি মেনে না চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, নির্বাচনের পরেও যদি দেখা যায় যে হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছে সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এটা সম্পর্কে শুধু আমার একটাই প্রবাদ বাক্য মনে পড়ছে, বজ্র আটুনি ফসকা গেরো। কারণ এ পর্যন্ত যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু এই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারেনি। মহিউদ্দিন খান মোহন, অপু উকিল, আমাদের সময় দেওয়ার জন্য, আমরা সময়ের সংকটের মধ্যে আছি, আপনাদের অনেক ধন্যবাদ যুক্ত হয়ে আমাদের সময় দেওয়ার জন্য। আগামীতে আবার নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। এম এ আজিজ, শামীম রেজা থাকুন আমাদের সাথে। আমরা বিরতি নিয়ে চট্টগ্রাম প্রসঙ্গে এবং খবরের অন্য প্রসঙ্গের আলোচনাতে ফিরতে চাই। স্বাগত জানাচ্ছি আবারও। সাথে আছেন এম এ আজিজ, এস এম শামীম রেজা। পত্রিকা দেখে নিয়ে আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আছি। ভোরের কাগজ আছে আমাদের হাতে। পয়লা বৈশাখ, নববর্ষ, খুব স্বাভাবিকভাবেই শিরোনাম। রমনা বটমূলে বোমা হামলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি এখনো অধরা। আমরা জানি যে পয়লা বৈশাখ এলেই অনেক শুভ সংবাদের সাথে আমাদের সেই মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করতে হয়, সেই ভয়ঙ্কর সহিংসতার কথা স্মরণ করতে হয়, এবং সকল গণমাধ্যমেই এরকম একটি ফলো আপ খবর থাকে। পরের পত্রিকা, সকালের খবর, আস্থাহীনতায় ইসি, নিরাপত্তাহীনতায় প্রার্থীরা, সেনা মোতায়েন দাবি। এই প্রসঙ্গে এই কথা বলছিলাম। সিটি নির্বাচন প্রতীকে জেন্ডার বৈষম্যে অসন্তুষ্ট নারী প্রার্থীরা। বিভিন্ন নারী সংগঠন বিষয়টি নজরে এনেছে। প্রধানমন্ত্রী বললেন খালেদা জিয়া আর সরকার পতনের কথা চিন্তাও করবে না। বৈশাখ নিয়ে শিরোনাম আছে, নয়াপল্টনে যাবেন খালেদা জিয়া। রমনা বটমূলের বিস্ফোরক মামলার বিচার থমকে আছে, সেই ফলো আপ খবর আছে সকালের খবরে।
পরে পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, মামলা ঝুলছে 14 বছর। সঞ্জিদা খাতুনের ছবি সহ খবর আছে। রমনা বটমূলের উৎসব আয়োজনের সরকার নামানোর মতো জোর গায়ে থাকবে না, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে নিয়ে শিরোনাম আছে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে 3 ফোরামের বৈঠক শিগগিরই, টিকফা নিরাপত্তা সংলাপ হবে ওয়াশিংটনে। যুগান্তর, এসো হে বৈশাখ এসো এসো, নতুন বছরের বিশাল ছবি সহ খবর। বিএনপির প্রার্থীরা এখনো মাঠ ছাড়া। প্রথম আলো অনলাইন, ঢাকা দক্ষিণ মাঠে না থেকেও ফল নির্ধারক হয়ে উঠতে পারেন তারা। হাজী সেলিম এবং সাদেক হোসেন খোকার ছবি দেখতে পাচ্ছি। নয়াপল্টনে যাবেন খালেদা জিয়া। উত্তর দক্ষিণে 2 নেতাকে সমন্বয়কের দায়িত্ব দিচ্ছে বিএনপি। ছোট খবর কিন্তু গুরুত্বপূর্ণ, গুন্টার গ্রাস আর নেই। ব্যালটের মাধ্যমে সহিংসতার জবাব দিতে হবে, সাইদ খোকন। নির্বাচিত হলে নগরবাসীকে 5 বছর সেবা দিবেন আনিসুল। এই খবর এবং শেষ পর্যায়ে আছে অনুষ্ঠানের। এম এ আজিজ, আপনার মন্তব্য। খালেদা জিয়া যাচ্ছেন এবং পুরো সময়টা জুড়ে আমরা আলোচনা করলাম নির্বাচনে, এবং অপু উকিল একটা যৌক্তিকতাও তুলে ধরলেন যে পুলিশ কমিশনারের বক্তব্যের প্রসঙ্গে। না, বিষয়টা হলো, এটা তো আমি একবার বলেছি, তারপর আবার যেহেতু বলছেন আমি উত্তর দিচ্ছি। সিসি এই মুহূর্তে পুলিশ কিন্তু সিসির অধীনস্থ। একই অনুষ্ঠানে সিসি একটি বক্তব্য রেখেছেন, ওই সময়ই তিনি যেই বক্তব্য রেখেছেন, ইটস এ ইনসাবঅর্ডিনেশন। যদি সিসি ভারতের মতো সিসি হতো তাহলে এই পুলিশ কমিশনের অ্যাকশন হতো। এটা বাংলাদেশ বলে সম্ভব হচ্ছে না। এটা কিন্তু আমি মনে করি এটা সঠিক হয় না, আমি কোনোভাবেই এটা অনুমোদন করি না। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন যে বিএনপি, এখানে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবারের ডিসিসি নির্বাচনে আপনার বিএনপি কিন্তু একটু সুবিধাজনক পজিশনে আছে, কারণ বিএনপির কেউ পার্লামেন্টে নাই এবং সরকারের কোনো জায়গায় নাই, এবং আপনি জানেন যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার। এবং এতে সুবিধা পাবে নাকি? আজকে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার করেই বলেছেন বিএনপি আর সরকার পতনের আন্দোলন করার সাহসই পাবে না। এটা তো সরকার, এটা তো সিটি, এটা স্থানীয় সরকার নির্বাচন। বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনামও দেখছিলাম, বিএনপি নামের দলের কোনো অস্তিত্বই থাকবে না। অস্তিত্ব, এটা হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন। এটা যদি বিবেচনায় আনেন রাজনীতিতে, এখন উনি এখনো বলে যান, ওনার লজ্জা নাই, হায়া নাই, কিভাবে আপনার প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছেন, তিনি অসুস্থ কেমনে হলেন, নমিনেশন পেপার উইথড্র করলেন, উইথড্র হলো না, এ লোকের নিয়ে রাজনীতিতে এখন আলোচনার বিষয়বস্তু তিনি নন। আমি যেটা বলছিলাম যে যেহেতু বিএনপির বড় নেতা, তাদের ভিতরে যারা ধরেন যাদের ভিতরে কেস আছে, বাদই দিলাম, এই স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং বিএনপির নির্বাহী পরিষদের এবং উপদেষ্টা, এরা বিএনপির চেয়ারপারসন যখন মাঠে নামবেন, তখন এরাও যদি নামে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে বিএনপির যত নেতাকর্মী আছে তারা কিন্তু আসলেই অ্যাক্টিভ হবে। এবং এর বিপক্ষে দেখেন আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী আছেন, তারা কিন্তু ইলেকশন সম্পর্কে আচরণবিধি অনুযায়ী তারা কিছু বলতে পারবেন। সুতরাং এখানে তারা একটা এজ পাবেন। তার মানে নতুন বছরে একটা যে মির্জা আব্বাস যে কোর্টে গেছেন, সে কিন্তু আমাদের একদম সময় নেই, এটা লুকায় গেছেন, সে কিন্তু ঘটা করে যান নাই। যে প্রশ্নটা যেহেতু আসামি জামিনের জন্য যাচ্ছেন, তিনি তো আর খুব ঘোষণা দিয়ে স্বাভাবিক সাধারণ মানুষের মতো যেতে পারবেন না, সেটাই স্বাভাবিক বলে আমরা জানি। তার মানে নতুন বছরে আসলে চাঙ্গা বিএনপি আমরা দেখতে পারবো, রাজনীতিতে সক্রিয় কর্মসূচি নিয়ে মাঠে নামা বিএনপি। পুরো চাঙ্গা বিএনপি দেখতে পাবো কিনা জানি না, কিন্তু বিএনপির যে সমর্থিত কর্মী যারা অন্তত অংশগ্রহণ করছে সিটি নির্বাচনে, তাদের হয়তো বেশ অনেকদিন পর্যন্ত চাঙ্গা দেখা যাবে। বাকি তো পুরো দেশ বা পুরো দলকে চাঙ্গা করা সেটা আরো বৃহত্তর প্রক্রিয়ার অংশ। তবে এই আলোচনা জায়গায় খুব দ্রুত একটু মাঝে বলেন, গুন্টার গ্রাস মারা গেছেন, এবং একটু তার কথা স্মরণ না করলেই নয়। তিনি বাংলাদেশে এসেছেন, ঘুরেছেন, এবং আমাদের শৈশব কৈশোর একটা বিরাট অংশ, তিনি সাংঘাতিক রকম ইন্সপায়ারিং ছিলেন। রিকশায় চড়েছেন, আমরা তার বিখ্যাত পোস্টার মনে করতে পারি, এখনো পানাম নগরীর দিকে তাকিয়ে আছেন, এবং তার সে মুখে পাইপ, সেই তার গোপ। এই উপন্যাসিক এই মানবতাবাদী, যিনি বাংলাদেশের ব্যাপারেও তার উৎসুক ছিল। তো
তো তার বিষয়টা ধরেই ইতিবাচকভাবে বলি যে আমাদের এই নতুন বছর আমাদের সবার জন্য মানবিক হয়ে উঠবে, নির্বাচনে হোক, রাষ্ট্র পরিচালনায় হোক। অনেক ধন্যবাদ শামীম রেজা। আমাদের দর্শকদের শুভেচ্ছা সকলকে। ধন্যবাদ এম এ আজিজ, শামীম রেজা, ধন্যবাদ আপনাদেরও সাথে থাকবার জন্য। আগামীকাল আজকে সকাল সূর্য ওঠার সাথে সাথে নতুন 1422 সাল সবার জন্য শুভ হোক। আর কোনো পেট্রোল বোমায় পোড়া মুখ যেন আমাদের দেখতে না হয়। আপনি লাল শাড়ি পরবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।